নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন জন ডিকসন কারের লেখা কাহিনী দ্য হাউস ইন গবলিন উড। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1947 সালে। গল্পটি বিশেষ চতুরতার সাথে লেখা হয়েছে। সেই চতুরতার বর্ণনা আমি গল্পের শেষে গিয়ে দেব। আপাতত শুনতে থাকুন আজকের গল্প, জন ডিকসন কারের লেখা কাহিনী দ্য হাউস ইন গবলিন উড। যুদ্ধের 3 বছর আগের কথা। জুলাই মাসের এক তপ্ত দুপুরে লন্ডনের রাস্তায় একটা হুড খোলা গাড়ি পার্ক করা ছিল। জায়গাটা ঠিক সিনিয়র কনজারভেটিভস ক্লাবের উল্টো দিকে। গাড়িতে দুজন বসে একটা ফোন দিয়ে আঁটছিল। দুপুরের খাওয়া দাওয়ার পর চারপাশটা বেশ ঝিমিয়ে রয়েছে। রোদ চড়া হলেও শহরটা শান্ত। গাড়ির ভেতরে দুজন নড়াচড়া করছিল না। একজন বছর 30-এর কালো চুলের যুবক, অন্যজন তার চেয়ে বছর 6-এর ছোট এক ফর্সা তরুণী। ওরা এক দৃষ্টিতে ক্লাবের সদর দরজার দিকে তাকিয়েছিল। এ যে ইভ, ছেলেটা ফিস ফিস করে বলল। সে হাতের বাড়ি মারল স্টিয়ারিং হুইলে। তোমার কি মনে হয় প্ল্যানটা কাজ করবে? জানি না, বলল মেয়েটা। উনি পিকনিক দু চোখে দেখতে পারেন না। তাছাড়া মনে হয় আমরা দেরি করে ফেলেছি। এ কথা কেন বলছো? লাঞ্চ করতে কারোর এতক্ষণ লাগার কথা না। ছেলেটা ঘড়ি দেখে। 3:45 বাজে। যদিও বা বিল, ওই দেখো, তাকাও ওখানে। ওদের অপেক্ষা সার্থক হয়। এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল ওরা। সাদা স্যুট পরা এক বিশাল গোলগাল ভদ্রলোক গটগট করে ক্লাব থেকে বেরিয়ে এলেন। তার পেল্লায় ভুঁড়িটা যেন জাহাজের সামনের অংশের মতো আগে বেরিয়েছিল। চওড়া নাকের উপর মোটা ফ্রেমের চশমা, মাথায় চওড়া হ্যাট যা তার মুখটা ছায়ায় ঢেকে রেখেছে। পাথরের সিঁড়ির ওপর দাঁড়িয়ে তিনি বেশ একটা তাচ্ছিল্যের ভঙ্গিতে রাস্তার দিকে তাকালেন। স্যার হেনরি! মেয়েটি ডাক দেয়। হ্যাঁ? স্যার হেনরি মেরিভেল ওরফে HM তাকালেন। আমি ইভ ড্রেটন। আমাকে চিনতে পারছেন না? আমার বাবাকে আপনি চিনতেন। ও আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। 5টা মিনিট সময় দিতে পারবেন আমাদের? মেয়েটা ঘুরে ফিসফিস করে গাড়ির সঙ্গীকে বলল, আসল কাজ হলো ওনার মেজাজটা ঠিক রাখা। শুধু ওনার মেজাজটা বিগড়াতে দিও না। সত্যি বলতে HM বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন। তিনি এইমাত্র একটা তর্কে জিতেছেন, কিন্তু তাকে দেখে ঠিক খুশি মনে হচ্ছিল না। তিনি বেশ গর্বিত ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন, কিন্তু সিঁড়ি থেকে নামা মাত্রই একটা জিনিসে পা পড়ে তার। জিনিসটা ছিল একটা কলার খোসা। সর্বনাশ করেছে, বলে ওঠে মেয়েটা। দুর্ভাগ্যবশত আগের দিন দুষ্টু বাচ্চারা সিঁড়িতে কলার খোসা ফেলে রেখেছিল, যাতে কোনো বিখ্যাত লোক তাতে পা পড়ে আছাড় খায়। আর এখন স্যার হেনরি মেরিভেলের ঠিক সেই দশা হতে চলেছে। HM সোজা ফুটপাথের ওপর ধপাস করে বসে পড়লেন, আর বসেই তিনি প্রচণ্ড জোরে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে দেন। তার চেঁচামেচিতে শান্ত রাস্তাটা সরগরম হয়ে উঠল। ক্লাবের দারোয়ান ছুটে নিচে নেমে আসে। ইভ ড্রেটন বেরিয়ে আসে গাড়ি থেকে। রাস্তার উল্টো দিকের বাড়ির জানলা দিয়ে লোকেরা তখন উকি মারতে শুরু করেছে। আপনি ঠিক আছেন তো? মেয়েটা চিন্তিত মুখে জিজ্ঞেস করে। কোথাও কি চোট লেগেছে? HM শুধু তার দিকে তাকান। তার টুপিটা পড়ে যাওয়ায় বড়সড় টাক মাথাটা দেখা যাচ্ছে এখন। তিনি ফুটপাথে বসে বসেই মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। যাই হোক, উঠে আসুন HM, প্লিজ এবার উঠে পড়ুন। হ্যাঁ স্যার, দারোয়ানটিও মিনতি করে। উঠবো? HM চেঁচিয়ে উঠলেন। তার গলা বেশ চড়া ছিল। চলে যাক সব, আমি উঠবো কি করে? কেন, কি হয়েছে? কোমর বোধহয় খুলে গেছে আমার, ভীষণভাবে লেগেছে। সম্ভবত বাকি জীবনটা আমাকে ভাঙা পিঠ নিয়েই কাটাতে হবে। কিন্তু স্যার, লোকে যে দেখছে। HM ওই লোকেদের সম্পর্কে কিছু কটু কথা শোনালেন। তারপর চশমার ওপর দিয়ে রাগী চোখে ইভ ড্রেটনের দিকে তাকিয়ে বললেন, এই যে ইয়াং লেডি, আমার ধারণা এর জন্য তুমিই দায়ী। ইভ তো অবাক। আপনি নিশ্চয়ই বলতে চাইছেন না যে
গলার খোসাটা? আলবাত বলছি। কিন্তু আমরা তো শুধু আপনাকে একটা পিকনিকে ডাকতে এসেছিলাম। এইচএম চোখ বোঝেন। খুব ভালো কথা। গম্ভীর গলায় বললেন তিনি। তা বলে আমার মাথায় সস ঢেলে বা জামার ভেতরে পিঁপড়ে ছেড়ে দেওয়াটা কি আরো বুদ্ধিমানের কাজ হতো না? হায় রে কপাল। না না, আমি ওসব বোঝাতে চাইনি। আমি বলছিলাম, আসুন স্যার, আপনাকে উঠতে সাহায্য করি। ইভের সাথে থাকা কালো চুলের যুবকটি বলল, তার গলা বেশ শান্ত আর আশ্বস্ত করার মতো। ও আচ্ছা, তুমিও সাহায্য করতে চাও? তুমি আবার কে হে? আমি সত্যি খুব দুঃখিত। ইভ বলল, আমার আগেই আলাপ করিয়ে দেওয়া উচিত ছিল। ইনি আমার হবু বর, ডাক্তার উইলিয়াম সেজ। এইচএমের মুখ বেগুনি বর্ণ ধারণ করে। জেনে খুব খুশি হলাম যে আপনারা অন্তত একজন ডাক্তারকে সাথে আনার ভদ্রতাটুকু দেখিয়েছেন। আমি এর কদর করি। আর গাড়িটা নিশ্চয়ই আনা হয়েছে যাতে আমার প্যান্ট খোলার পর পরীক্ষা নিরীক্ষা করা যায়। দারোয়ান ভয়ে আঁতকে উঠল। বিল সেজ সজোরে হেসে ফেলে। হতে পারে নার্ভাসনেসের কারণে, বা হয়তো হাসিটা সে চেপে রাখতে পারেনি। আমি ইভকে 14 বার বলি যে আমাকে যেন ডাক্তার না বলা হয়। আমি আসলে একজন সার্জন। এটা শুনে এইচএমকে সত্যি ভয় পাওয়া দেখালো। তবে আমার মনে হয় না অপারেশন করার দরকার হবে। তাছাড়া বিল দারোয়ানকে বলল, সিনিয়র কনজারভেটিভস ক্লাবের সামনে স্যার হেনরির প্যান্ট খোলার কোনো প্রয়োজন হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এখানে আসাটা আমাদের হয়তো ঠিক হয়নি। যুবকটি এইচএমকে বলল, কিন্তু আমার সত্যিই মনে হয় স্যার হেনরি, আপনি গাড়িতে বসলে বেশি আরাম পাবেন। কি বলেন? কিন্তু 10 মিনিট পরেও শান্তি ফিরল না। এইচএম গাড়ির পেছনের সিটে রেগে মেগে বসে রইলেন। সামনের সিট থেকে দুজন তরুণ তরুণী তার দিকে তাকিয়ে। ঠিক আছে, ইভ বলল। তার সুন্দর মুখখানা লাল হয়ে গেছে। তাকে বেশ হতাশ দেখাচ্ছিল। আপনি যদি পিকনিকে না যেতে চান যাবেন না, কিন্তু আমি ভেবেছিলাম আমাকে সাহায্য করার জন্য আপনি হয়তো রাজি হবেন। তাই নাকি? এইচএম অস্বস্তির সাথে বিড়বিড় করলেন। আর আমি এটাও ভেবেছিলাম যে আমাদের সাথে আরেকজন যে যাচ্ছে তার ব্যাপারে আপনার হয়তো আগ্রহ হতে পারে। কিন্তু ভিকি বড়ই জেদি। আপনি না গেলে ও যাবে না। আচ্ছা, তাই আরেকজন অতিথিটিকে? ভিকি অ্যাডামস। এইচএমের হাতটা পাশে ঝুলে পড়ল। ভিকি অ্যাডামস? এ কি সেই মেয়ে যে? হ্যাঁ, মাথা নাড়ল ইভ। লোকমতে ওটা ছিল 20 বছর আগের এক বিশাল রহস্য, পুলিশেরা যার কোনো কুলকিনারা করতে পারেনি। এইচএম গম্ভীরভাবে সায় দিলেন। ব্যাপারটা আসলেই তাই ছিল। আর এখন ভিকি বড় হয়েছে। আমরা ভেবেছিলাম আপনি যদি সাথে যান আর ওকে একটু বুঝিয়ে বলেন, তাহলে হয়তো ও বলবে সেই রাতে আসলে কি ঘটেছিল। এইচএম তার ছোট ছোট তীক্ষ্ণ চোখ দিয়ে ইভের দিকে তাকালেন। বলিও হে ইয়াং লেডি, তোমার এসব ব্যাপারে এত আগ্রহ কেন? কারণ আছে। ইভ চট করে বিল সেজের দিকে তাকায়। বিল তখন আবার স্টিয়ারিংয়ে আঙুল ঠুকছে। ইভ নিজেকে সামলে নেয়। যাই হোক, এখন আর তাতে কি এসে যায়? আপনি যদি নাই যান। এইচএম এমন মুখ করলেন যেন তিনি কোনো বলির পাঠা। আমি কি একবারও বলেছি যে তোমাদের সাথে যাব না? তিনি জিজ্ঞেস করলেন। আমাকে প্রায় পঙ্গু করে দেওয়ার পরেও আমি তো না করিনি। তিনি হঠাৎ নড়ে চড়ে বসলেন। কিন্তু আমাকে এখন যেতে হবে, একটু অফিস যাওয়ার আছে। আমরা আপনাকে নামিয়ে দেব এইচএম। না না না। পঙ্গু ব্যক্তিটি বললেন। তিনি খুব দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। হাঁটা পেটের জন্য ভালো, যদিও আমার কোমরের 12টা বেজে গেছে। তবে আমি ক্ষমাশীল মানুষ। কাল সকালে আমার বাড়ি থেকে আমাকে তুলে নিও। বিদায়। তিনি হেই মার্কেটের দিকে হাঁটতে শুরু করলেন। যে কেউ দেখলেই বুঝবে এইচএম গভীর চিন্তায় মগ্ন। এতটাই চিন্তিত যে একটা ট্যাক্সি তাকে প্রায় চাপা দিয়েই দিচ্ছিল। তিনি রাস্তার অর্ধেক পার হওয়ার পর একটা পরিচিত কণ্ঠস্বর শুনে থমকে গেলেন। গুড ইভিনিং স্যার হেনরি। ইনি চিফ ইন্সপেক্টর মাস্টার্স। বিশাল চেহারা, নীল স্যুট আর মাথায় একটা বোলার হ্যাট।
দিনের বেলায় আপনাকে হাঁটতে দেখে একটু অবাকই হলাম। ইন্সপেক্টর বন্ধুত্বপূর্ণ গলায় বললেন। তা কেমন আছেন স্যার? খুবই খারাপ। এইচএম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। তবে সেটা আসল কথা নয়। মাস্টার্স, তুমি একটা আস্ত শয়তান। তোমাকেই আমি খুঁজছিলাম। চিফ ইন্সপেক্টরকে খুব কম জিনিসই অবাক করে, কিন্তু এবার তিনি অবাক হলেন। আপনি আমাকে খুঁজছিলেন? কি ব্যাপারে? মাস্টার্স, তোমার কি আজ থেকে প্রায় 20 বছর আগের ভিক্টোরিয়া অ্যাডামস কেসটার কথা মনে আছে? চিফ ইন্সপেক্টরকে হঠাৎ সতর্ক দেখালো। ভিক্টোরিয়া অ্যাডামস কেস? না স্যার, মনে পড়ছে না তো। বাচ্চা, তুমি মিথ্যে বলছো। তুমি তখন সার্জেন্ট ছিলে। আমার ভালোই মনে আছে। মাস্টার সোজা হয়ে দাঁড়ালেন। তা হতে পারে স্যার, কিন্তু 20 বছর আগে 12-13 বছরের একটা বাচ্চা মেয়ে এক রাতে গ্রামের একটা কটেজ থেকে গায়েব হয়ে যায়। সব দরজা জানলা ভেতর থেকে বন্ধ ছিল। 1 সপ্তাহ পর যখন সবাই হাহাকার করছে, বাচ্চাটা আবার ফিরে আসে। তালাবন্ধ ঘরের ভেতরেই তাকে নিজের বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখা গেল। আর আজ পর্যন্ত কেউ জানতে পারেনি আসলে কি ঘটেছিল সেদিন। চারপাশটা নীরব হয়ে যায়। মাস্টার্স শক্ত করে মুখ বন্ধ রাখলেন। এই পরিবারটা, মানে অ্যাডামসরা, ওই কটেজটার মালিক ছিল। ওটা এলসবারির কাছে, গবলিন উডের প্রান্তে। লেকটা ঠিক উল্টো দিকে, তাই তো? মাস্টার্স গোমরা মুখে বললেন। ও আচ্ছা। এইচএম তার দিকে তাকান। ওরা গরমকালে সাঁতার কাটতে আর শীতে স্কেটিং করতে ওই কটেজটা ব্যবহার করত। মেয়েটা যখন উধাও হয় তখন ছিল ভর শীতকাল। কনকনে হাওয়া আটকাতে বাড়িটা ভেতর থেকে পুরোপুরি লক করা ছিল। শোনা যায় 1 সপ্তাহ পর মেয়েটাকে ওখানে ঘুমন্ত অবস্থায় পেয়ে ওর বাবা পাগল হয়ে গিয়েছিলেন। কিন্তু যখন মেয়েটাকে জিজ্ঞেস করা হলো সে কোথায় ছিল, সে শুধু বলল, আমি জানি না। আবার নীরবতা। পাশ দিয়ে লাল বাসগুলো শব্দ করে বেরিয়ে যায়। তোমাকে মানতেই হবে মাস্টার্স, এ নিয়ে তখন পাবলিকের মধ্যে বিশাল শোরগোল হয়েছিল। কেউ কেউ তো বলতো ভিকি অ্যাডামস একটা পরী, যাকে কিনা ভূতেরা নিয়ে গিয়েছিল। মাস্টার্স ফেটে পড়লেন। তিনি হ্যাট খুলে কপাল মুছলেন। তারপর ভূত প্রেত নিয়ে কিছু বাজে কথা বললেন। জানি বাছা, আমি জানি। এইচএম তাকে শান্ত করার চেষ্টা করেন। তারপর তার গলা ধারালো হয়ে ওঠে। এবার বলো, এইসব কথাবার্তা কি সত্যি ছিল? কোন কথাবার্তা? জানলা বন্ধ, দরজায় খিল, চিলেকোঠার দরজা নেই, মাটির নিচে কোনো ঘর নেই, দেয়াল আর মেঝে সব নিরেট। হ্যাঁ স্যার। মাস্টার্স পেশাদারের মতো উত্তর দিলেন। স্বীকার করতেই হচ্ছে, ওগুলো সত্যি ছিল। তাহলে কটেজটায় কোনো চালাকি ছিল না? আপনার চোখে সেটাই মনে হবে। মানে? শুনুন স্যার, মাস্টার্স গলা খাদে নামিয়ে নেয়। ওটা ছিল চ্যাক র্যান্ডেল নামের এক কুখ্যাত অপরাধী রাস্তানা। আমরা তাকে কয়েক বছর পর ধরেছিলাম। আপনার কি মনে হয় চ্যাক পালানোর জন্য কোনো গোপন রাস্তা বানায়নি? এক্স্যাক্টলি। শুধু কি আমরা সেটা খুঁজে পাইনি। মাস্টার্স বিরক্ত স্বরে বললেন। আর আমি বাজি ধরে বলতে পারি পুরনো পুলিশ ইন্সপেক্টর তাতে নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন। সত্যি বলতে তিনি খুব রেগে গিয়েছিলেন। বিশেষ করে বাচ্চাটা দেখতে খুব সুন্দর ছিল, বড় বড় চোখ, কালো চুল। ওকে বিশ্বাস না করে উপায় ছিল না। সেটাই তো আমাকে ভাবাচ্ছে। ভাবাচ্ছে? হ্যাঁ, এইচএম দুঃখের সাথে বললেন। ভিকি অ্যাডামস বড়লোক বাবা মায়ের আদুরে মেয়ে। তাকে বলা হতো অদ্ভুত আর জাদুকরী। তাকে অমর হওয়ার জন্য আশকারাও দেওয়া হয়েছে। বড় হওয়ার সাথে সাথে সে এমন এক রহস্যের জালে জড়িয়ে পড়ে যা নিয়ে লোকে আজও কথা বলে চলেছে। সেই মেয়ে এখন কেমন হয়েছে মাস্টার্স? সেই মেয়ে এখন কেমন হয়েছে? মাই ডিয়ার স্যার হেনরি। মিস ভিকি অ্যাডামস তার সবচেয়ে মিহি গলায় ফিসফিস করে বলল। সে কথাটা বলল ঠিক যখন উইলিয়াম সেজের গাড়িটা প্রধান রাস্তা থেকে বাঁক নেয়। বিল আর ইভ ড্রেটন সামনের সিটে, ভিকি আর এইচএম পেছনের সিটে।
তাদের পেছনে আইলসবারি শহরের লাল ছাদগুলো দেখা যাচ্ছে। গাড়িটা সবুজ পাতা সুড়ঙ্গের মতো একটা সরু রাস্তায় ঢুকলো। তারপর ঝোপঝাড়ের মাঝখান দিয়ে একটা সরু গলি দিয়ে এগিয়ে চলে সামনে। এইচএমের কাছে খাবার ভর্তি 3টে বড় পিকনিক বাস্কেট ছিল, কিন্তু তাকে খুশি দেখাচ্ছিল না। গাড়িতে মিস অ্যাডামস ছাড়া আর কাউকেই খুশি মনে হচ্ছিল না। ভিকি ইভের থেকে একদম আলাদা। সে ছোটোখাটো আর প্রাণ শক্তিতে ভরপুর। তার বড় বড় হালকা বাদামি চোখ কখনো চঞ্চল, আবার কখনো খুব গম্ভীর। কেউ কেউ তাকে পরীর মতো বলবে, অন্যরা বলবে তার মধ্যে প্রচণ্ড যৌন আবেদন আছে। সে আশেপাশের সব পুরুষের উপর সেই আবেদন প্রয়োগ করে। ছোটোখাটো হলেও ভিকির গলা ইভের মতোই বেশ চড়া। এমনকি রাস্তা দেখানোর সময়ও সে তার চটকদারি ভাবটা বজায় রাখল। প্রথমে ডান দিকে, সে সামনে ঝুঁকে বিল সেজের কাঁধে হাত রেখে বলল, তারপর সোজা পরে ট্রাফিক লাইট পর্যন্ত। এই তো, বেশ বুদ্ধিমান ছেলে। আরে না না, একদমই না। বলল বিল। তার কান লাল হয়ে ওঠে। অবশ্যই তাই। ভিকি মজা করে তার কান মুলে দিয়ে পেছনে হেলান দেয়। ইভ ড্রেটন কোনো কথা বলল না। সে এমনকি পেছনে ঘুরেও তাকালো না। তবু গাড়ির ভেতরের পরিবেশটা বেশ থমথমে হয়ে উঠছিল। মাই ডিয়ার স্যার হেনরি। গভীর গলিটায় গাড়ি প্রবেশ করতে ভিকি ফিসফিস করে বলল, আমার মতে আপনি এই জাগতিক বিষয়গুলো নিয়ে এত মাথা না ঘামালে ভালো করতেন। সত্যিই তাই। আপনার স্বভাবে কি একটুও আধ্যাত্মিকতা নেই? এইচএম অবাক হয়ে বললেন, আমার স্বভাব খুবই আধ্যাত্মিক, কিন্তু এই মুহূর্তে আমার যা চাই ইয়াং লেডি, তা হলো খাবার। এই যে বিল সেজ পেছন ফিরে তাকায়। এইচএম আঙুল দিয়ে দেখিয়ে বললেন, স্পিডোমিটার অনুযায়ী আমরা 46 মাইল এসেছি। বিকেলবেলা শহর ছেড়েছি আমরা। তো আমরা যাচ্ছিটা কোথায়? কেন, আপনি জানতেন না? ভিকি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো। আমরা সেই কটেজটায় যাচ্ছি যেখানে ছোটবেলায় আমার সাথে ওই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল। ওটা কি সত্যিই খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল ভিকি ডিয়ার? ইভ জিজ্ঞেস করলো। ভিকির দৃষ্টি উদাস হয়ে যায়। আমার ঠিক মনে নেই গো। আমি তখন নেহাতি বাচ্চা ছিলাম, বুঝতাম না। তখনও আমার নিজের ক্ষমতাটা তৈরি হয়নি। কিসের ক্ষমতা? এইচএম কড়া গলায় জিজ্ঞেস করলেন। ডিমেটেরিয়ালাইজ করার, মানে উধাও হয়ে যাওয়ার কথা বলছি। গাড়িটা একটা ঝাঁকুনি খায়। প্লেটগুলো ঝনঝন করে ওঠে। বুঝলাম। এইচএম বললেন, তা তুমি যখন ডিমেটেরিয়ালাইজ করো তখন যাওটা কোথায়? এক অদ্ভুত দেশে, একটা ছোট্ট দরজা দিয়ে। আপনারা বুঝবেন না। ওহ, আপনারা বড্ড বোরিং। ভিকি আক্ষেপ করল। তারপর সে মুড পাল্টে ফেলে। সে সামনে ঝুঁকে তার সমস্ত চটক বিল সেজের ওপর ঢেলে দেয়। তুমি নিশ্চয়ই চাইবে না আমি উধাও হয়ে যাই, তাই না বিল? বিল ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে বলল, শুধুমাত্র যদি তুমি কথা দাও যে তক্ষুনি আবার ফিরে আসবে। ও, সেটা তো করতেই হবে। ভিকি সিটে গা এলিয়ে দেয়। তার শরীর কাঁপছিল। ক্ষমতাটা অত শক্তিশালী হবে না, কিন্তু আমার মতো একটা ছোট্ট মেয়েও হয়তো আপনাদের একটা শিক্ষা দিতে পারবে। ওই দেখুন। সে সামনের দিকে ইশারা করে। তাদের বাঁদিকে গবলিন উডের কালো ছায়া, ডান দিকে একটা ছোট লেক। জায়গাটা ব্যক্তিগত সম্পত্তি, তাই সেখানে কেউ ছিল না। জঙ্গলের ফাঁকা জায়গায় কটেজটা দাঁড়িয়ে রাস্তার দিকে মুখ করে। অমসৃণ পাথরে তৈরি একতলা বাংলো, মাথায় স্লেট পাথরের ছাদ, সামনে একটা কাঠের বারান্দা। বাড়িটা বেশ পুরনো আর জরাজীর্ণ দেখাচ্ছিল। ঘাসগুলো লম্বা আর হলুদ হয়ে গেছে। বিল রাস্তার একপাশে গাড়িটা পার্ক করে। জায়গাটা বেশ নির্জন, তাই না? এইচএম মন্তব্য করলেন। শান্ত বিকেলে তার গলাটা বেশ জোরে শোনায়। ও হ্যাঁ। ভিকি শ্বাস ফেলে বলল। সে গাড়ি থেকে লাফিয়ে নেমে আসে। সেজন্যই ওরা এসে আমাকে নিয়ে যেতে পেরেছিল যখন আমি বাচ্চা ছিলাম। ওরা মানে কারা? মাই ডিয়ার স্যার হেনরি, আমাকে কি সব বুঝিয়ে বলতে হবে? তারপর ভিকি ফিরে তাকায় বিলের দিকে। বাড়ির যা অবস্থা তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি এখানে কয়েক মাস আসিনি।
তবে ভালো খবর হলো এখানে আধুনিক বাথরুম আছে, কিন্তু এখানে আলো বলতে তেলের ল্যাম্পই রয়েছে। যদিও তার মুখে একটা স্বপ্নীল হাসি ফুটে উঠল। তোমার তো ল্যাম্পের দরকার হবে না, তাই না? যদি না তুমি বলতে চাইছো যদি না তুমি আবার উধাও হয়ে যাও? বিল গাড়ি থেকে একটা কালো বাক্স বের করতে করতে বলল, হ্যাঁ বিল, আর কথা দাও আমি উধাও হলে তুমি ভয় পাবে না। যুবকটি একটা খারাপ শব্দ উচ্চারণ করল। স্যার হেনরি মেরিভেল তাকে চুপ করতে বললেন, কারণ তিনি খারাপ ভাষা পছন্দ করেন না। অন্যদিকে ইভ ড্রেটন ছিল খুবই চুপচাপ। ভিকি বলল, আপাতত চলো সব ভুলে যাই, ঠিক আছে? চলো নাচ গান করে ফুর্তি করা যাক, ঠিক বাচ্চাদের মতো। আর আমাদের অতিথির তো নিশ্চয়ই এতক্ষণে খুব খিদে পেয়েছে, তাই না? এই আবেগঘন অবস্থার মধ্যেই ওরা পিকনিক করতে বসল। এইচএম বেশ ভালোই খেলেন। ওরা একটা টেবিল আর চেয়ার টেনে ছায়াঘেরা বারান্দায় আনলো। সবাই খুব চাপা গলায় কথা বলছিল, কিন্তু কেউ ঝগড়া করল না। বিপদটা এলো খাওয়ার শেষে, টেবিল পরিষ্কার করার সময়। বারান্দার নিচ থেকে ভিকি দুটো পুরনো ডেক চেয়ার বের করে। সে ওগুলো লনের লম্বা ঘাসের ওপর পাতল। এগুলো ইভ আর এইচএমের জন্য। ভিকি বিল সেজকে নিয়ে একটা পাম গাছ দেখতে যায়। ইভ কোনো কথা না বলে বসে পড়ে। এইচএম তার উল্টো দিকে বসে সিগার খাচ্ছিলেন। কিছুক্ষণ পর তিনি কথা বললেন, জানো, তোমার আচরণ কিন্তু প্রশংসার যোগ্য। হ্যাঁ, ইভ হাসে। তাই না? তুমি কি এই অ্যাডামস মেয়েটাকে ভালো করে চেনো? আমি ওর ফার্স্ট কাজিন। এখন যেহেতু ওর বাবা মা মারা গেছে, আমি ওর একমাত্র আত্মীয়। ওর বিষয়ে আমি সবই জানি। লনের ওপার থেকে বুনো স্ট্রবেরি নিয়ে কথা বলার আওয়াজ ভেসে এলো। ইভ তার হাঁটুর উপর হাত দুটো শক্ত করে চেপে ধরে। আসলে এইচএম, সে ইতস্তত করল। আপনাকে এখানে ডাকার আরেকটা কারণ ছিল। আমি আমি ঠিক জানি না কিভাবে বলবো। আমি বুড়ো মানুষ। এইচএম নিজের বুকে টোকা মেরে বললেন, আমাকে বলতে পারো। ইভ ডার্লিং। ভিকির গলা লনের ওপার থেকে ভেসে এলো। ইভ। হ্যাঁ ডিয়ার, আমার এইমাত্র মনে পড়ল। ভিকি চেঁচিয়ে বলল, আমি বিলকে কটেজটাই দেখাইনি। আমি যদি ওকে তোমার কাছ থেকে একটু সময়ের জন্য চুরি করে নিই, তুমি কিছু মনে করবে না তো? না ডিয়ার, একদমই না। এইচএম দেখলেন ভিকি আর বিল কটেজের ভেতরে যাচ্ছে। দরজা বন্ধ করার সময় তিনি ভিকির সেই বিষণ্ণ হাসিটা দেখতে পেলেন। ইভ পেছন ফিরে তাকালো না। সূর্য তখন ডুবতে শুরু করেছে। আমি ওকে কিছুতেই আমার কাছ থেকে বিলকে ছিনিয়ে নিতে দেব না। ইভ হঠাৎ কেঁদে ওঠে। আমি দেব না, দেব না। ও কি বিলকে চায় বাছা? তার চেয়েও আসল কথা হলো, বিল কি ওকে চায়? ও কোনোদিনও ওকে চায়নি। ইভ জোর দিয়ে বলল। সত্যি বলছি, আর কখনো চাইবেও না। এইচএম চুপ করে বসে সিগার টানতে লাগলেন। ভিকি একটা ভণ্ড। কথাটা কি অভদ্র শোনালো? সেই ভাবে না। আসলে আমি নিজেও ঠিক সেটাই ভাবছিলাম। আমি ধৈর্যশীল। বলল ইভ, তার নীল চোখ দুটো স্থির। আমার অসম্ভব ধৈর্য। আমি যা চাই তার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে পারি। বিল এখন খুব একটা টাকা কামায় না, আর আমারও টাকা নেই। কিন্তু বিলের দারুণ ট্যালেন্ট আছে। ওর একজন সঠিক মেয়ে দরকার যে ওকে সাহায্য করবে। শুধু যদি ওই জাদুকরি পরীটা ওকে রেহাই দিত, তাই তো? ভিকি প্রায় সব পুরুষের সাথেই অমন করে। সেজন্যই ও কখনো বিয়ে করেনি। ও বলে এতে নাকি ওর আত্মা মুক্ত থাকে। তারপর সে অ্যাডামস পরিবারের পুরো ইতিহাস বলল। ভিকি অ্যাডামস, সেই বাচ্চা মেয়ে যে তার বাবা মায়ের অ্যাটেনশন চাইতো। আমি তখন অনেক ছোট ছিলাম যখন ও উধাও হয়েছিল, কিন্তু পরে আমি ওকে চিনেছি। আর আমি ভেবেছিলাম কি? আপনাকে যদি এখানে আনতে পারি তাহলে ও নিশ্চয়ই কোনো ভেলকি দেখানোর চেষ্টা করবে, আর তখন আপনি ওর মুখোশ খুলে দেবেন। অন্যদিকে বিলও দেখতে পাবে ও কত বড় ভণ্ড। কিন্তু আর কোনো আশাই নেই।
সব শেষ। এই শোনো, এইচএম বললেন। তিনি উঠে বসেন। তোমার কি মনে হয় না একটা ছোট বাংলো দেখতে ওই দুজনের বড্ড বেশি সময় লাগছে? ইভ ঘুরে তাকায় তার দিকে, তারপর ঝট করে লাফিয়ে উঠে দাঁড়ায়। তাকে চিন্তিত দেখাচ্ছিল। 1 মিনিট। বলে সে কটেজের দিকে দ্রুত পায়ে হেঁটে যায়। বারান্দায় উঠে সদর দরজাটা খুলল সে। এইচএম শুনতে পেলেন ইভ ভেতরের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। সে সোজা হেঁটে আবার ফিরে এলো এবং সদর দরজাটা বন্ধ করল। তারপর ফিরে এলো এইচএমের কাছে। ঘরগুলোর সব দরজা বন্ধ। চড়া গলায় বলল ইভ। আমার মনে হয় না ওদের বিরক্ত করা উচিত হবে। একটু শান্ত হও বাচ্চা। ওদের দুজনের কার কি হলো তা নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। চোখে জল নিয়ে বলল ইভ। আমরা কি ওদের রেখে গাড়ি নিয়ে শহরে ফিরে যেতে পারি? এইচএম সিগারটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন এবং হাত রাখলেন ইভের কাঁধে। আমি বুড়ো মানুষ, তিনি বললেন, আমার কথা শুনবে? না। দেখো, আমি যদি মানুষ চিনতে ভুল না করি, ওই ছোকরা ভিকি অ্যাডামসকে ভালোবাসে না। ও ভয় পেয়েছিল বাছা, ভয় পেয়েছিল। এইচএমকে সন্দিহান দেখায়। আমি জানি না কিসের ভয় পাচ্ছিল সে। দিব্যি খেয়ে বলতে পারি আমি জানি না, কিন্তু এই যে বিল সেজের গলা ভেসে আসে। আওয়াজটা কটেজ থেকে আসেনি। ওদের চারপাশটা গবলিন উড দিয়ে ঘেরা, যেটা এখন গোধূলির অন্ধকারে ঢেকে গেছে। গলাটা ভেসে এলো উত্তর দিক থেকে। তারপর ডালপালা ভাঙার আওয়াজ। বিল বেরিয়ে আসে সেখান দিয়ে। তার জামা কাপড় নোংরা। তাকে দেখে মনে হলো সে খুব বিরক্ত। এই নাও তার জঘন্য বুনো স্ট্রবেরি। সে হাত বাড়িয়ে বলল, 3টে 45 মিনিটের হাড় ভাঙা খাটুনির ফল। আমি অন্ধকারে আর ওসব খুঁজতে পারবো না। এক মুহূর্তের জন্য ইভ ড্রেটন কথা বলতে পারল না। তাহলে তুমি এতক্ষণ কটেজের ভেতরে ছিলে না? কটেজের ভেতরে? বিল সেদিকে তাকায়। আমি ওই কটেজে মিনিট 5 ছিলাম। হঠাৎ খেয়াল চাপে ভিকির। সে জঙ্গল থেকে বুনো স্ট্রবেরি খেতে চাইল। 1 মিনিট দাঁড়াও বাছা। এইচএম খুব কড়া গলায় বললেন, তুমি তো ওই সদর দরজা দিয়ে বেরোনি, কেউ বেরোয়নি। না, আমি পেছনের দরজা দিয়ে বেরিয়েছি। ওটা খুললেই সোজা জঙ্গল। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমি এই স্ট্রবেরিগুলো খুঁজতে গেলাম। না না, মেয়েটা কি করলো? ভিকি ও ভেতর থেকে পেছনের দরজাটা ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। আমার মনে আছে ও দরজার কাচের জানলা দিয়ে আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছিল। সে বিল থমকে যায়। তার চোখ বড় হয়ে ওঠে। ওরা তিনজনই পাথরের কটেজটার দিকে ফিরে যায়। যাই হোক, বিল গলা খাকারি দিয়ে বলল, তোমরা কি এর মধ্যে ভিকিকে দেখেছ? না। তাহলে কি? সম্ভবত। এইচএম বললেন, আমাদের ভেতরে গিয়ে একবার দেখা উচিত। ওরা এক মুহূর্ত বারান্দায় অপেক্ষা করে। বাতাসটা উষ্ণ আর মাটির গন্ধ মাখা। আধ ঘন্টার মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে। ভিকি, ভিকি, ভিকি! বিল সেজ সদর দরজাটা হাট করে খুলে ভিকির নাম ধরে ডাক দেয়। আওয়াজটা প্রতিটা ঘরে প্রতিধ্বনিত হলো। কটেজের ভেতরকার গরম আর ভ্যাপসা বাতাস ওদের গায়ে এসে লাগে, কিন্তু কেউ উত্তর দিল না। ভেতরে চলো। এইচএম ধমক দিলেন। আর চেঁচামেচি বন্ধ করো। বুড়ো মানুষটা নার্ভাস হয়ে পড়েছিলেন। আমি নিশ্চিত ও সামনের দরজা দিয়ে বেরোয়নি, কিন্তু আমাদের দেখতে হবে এখন যেন কেউ বেরিয়ে না যায়। বারান্দায় যে টেবিল চেয়ারগুলো ওরা ব্যবহার করেছিল তাতে হোঁচট খেলেন তিনি। সদর দরজাটা লক করে দিলেন। ওরা একটা সরু হলওয়েতে ছিল তখন। সেটা পেছনের দিকে একটা কাচ বসানো দরজার দিকে গেছে। এইচএম এগিয়ে গিয়ে ওই দরজাটা পরীক্ষা করলেন। ওটা লক করা আর ছিটকিনি দেওয়া, ঠিক যেমনটা বিল বলেছিল। গবলিন উড ধীরে ধীরে আরও অন্ধকার হয়ে উঠছিল। একসাথে ঘেঁষাঘেঁষি করে ওরা কটেজটা তন্ন তন্ন করে খুঁজল। ওটা খুব বড় নয়, যেখানে কোনো মানুষ লুকাতে পারে। এইচএম সেসব জায়গার প্রতিটা ইঞ্চি খুঁজল। সব জানলা ভেতর থেকে বন্ধ, আর চিমনিগুলো এতই সরু যে কারোর পক্ষে ঢোকা অসম্ভব।
কিন্তু ভিকি অ্যাডামস সেখানে ছিল না। আমার চোখের সমস্যাটা কি? স্যার হেনরি মেরিভেল বিড়বিড় করলেন। ওরা বাথরুমের খোলা দরজার ঠিক বাইরে এসে জড়ো হয়। একটা কল থেকে টপ টপ করে জল পড়ছিল। দিনের শেষ আলোয় তিনটে ভীত মুখ দেখা যাচ্ছিল তখন। বিল, কাপা গলায় বলল ইভ, এটা নিশ্চয়ই একটা চালাকি। আমি চেয়েছিলাম ও ধরা পড়ুক। এটা একটা ট্রিক। তাহলে ও কোথায়? এইচএম বলতে পারবেন? তাই তো এইচএম। দেখা যাক। মহামান্য ব্যক্তিটি বিড়বিড় করলেন। এইচএমের সাদা হ্যাটের ওপর একটা বড়সড় কালো হাতের ছাপ। চিমনি চেক করার সময় তিনি নিজেই ওটা লাগিয়েছিলেন। তিনি বিলের দিকে তাকান। বাছা, আমি শুধু একটা প্রশ্নের উত্তর চাই। তুমি যখন বুনো স্ট্রবেরি খুঁজতে গিয়েছিলে, তুমি কি দিব্যি খেয়ে বলতে পারো ভিকি অ্যাডামস তোমার সাথে যায়নি? ভগবানের দিব্যি খেয়ে বলছি ও যায়নি। তাছাড়া ও যাবে কি করে? পেছনের দরজার লক আর ছিটকিনিটা দেখুন। এইচএম নিচের দিকে তাকালেন। তিনি সরু হলওয়ে দিয়ে এগিয়ে যান সামনে। মেঝেতে পড়ে থাকা কোনো একটা জিনিসে তার পা পিছলে যায়। তিনি তুলে নিলেন সেটা। জিনিসটা একটা বড় চারকোনা পাতলা ওয়াটারপ্রুফ অয়েল স্কিন কাপড়। সেটার একটা কোনায় ছেঁড়া। কিছু পেলেন? বিল চাপা গলায় জিজ্ঞেস করল। না, এমন কিছু নয় যার কোনো মানে দাঁড়াচ্ছে। কিন্তু এক মিনিট। হলের পেছনের দিকে সেই বেডরুম যেখান থেকে ভিকি অ্যাডামস বাচ্চা বয়সে উধাও হয়েছিল, এইচএম আবার দরজাটা খুললেন। গবলিনউডে এখন প্রায় অন্ধকার। তিনি 20 বছর আগের একটা ঘর দেখতে পান, লেসের পর্দা আর আয়না। এইচএম জানলাগুলোর দিকে ভালো করে তাকালেন। তিনি প্রতিটা জানলার ফ্রেমে হাত বোলান। ওপরটা দেখার জন্য চেয়ারের ওপর দাঁড়ালেন। দেখার জন্য দেশলাই জ্বাললেন। আলোয় তাদের চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু ওনার মুখ থেকে আশার আলো নিভে যায়। এইচএম, ও কোথায়? এইচএম দুঃখের সাথে উত্তর দিলেন, আমি জানি না। চলো এখান থেকে বেরোই। ইভ হঠাৎ বলে উঠল। তার কণ্ঠস্বরটা চাপা চিৎকারের মতো শোনায়। আমি জানি এটা ওর চালাকি। আমি জানি ভিকি একটা ভণ্ড। কিন্তু চলো এখান থেকে পালাই। দোহাই তোমাদের, এখান থেকে চলো। আমিও একমত। যাই হোক, কাল সকালের আগে আমরা ভিকির কোনো খোঁজ পাবো না। ও হ্যাঁ, অবশ্যই পাবে। আচমকা অন্ধকার ফুঁড়ে ভিকির ফিসফিসানি ভেসে আসে ওদের কানে। ইভ চিৎকার করে উঠল। সাথে সাথে ওরা একটা বাতি জ্বালায়, কিন্তু সেখানে কেউ ছিল না। কাল বিলম্ব না করে ওরা খুব দ্রুত কটেজ ছেড়ে বেরিয়ে আসে। ব্যাপারটা মোটেই সম্মানজনক ছিল না। অন্ধকারে লন দিয়ে হোঁচট খেতে খেতে ওরা নিচে নামে। তারপর কম্বল আর পিকনিকের ঝুড়িগুলো গাড়িতে তুলে সোজা মেইন রোড। স্যার হেনরি মেরিভেল পরে বলেছিলেন ব্যাপারটা তেমন কিছু না, কিন্তু তিনি খুব চিন্তিত ছিলেন, ভীষণ চিন্তিত। এইচএম লন্ডনে ফিরে যান। ক্ল্যারিজেস হোটেলে দেরি করে রাতের খাবার খেলেন। তারপর বাড়ি গিয়ে শুয়ে পড়েন। রাত 3টের সময় ফোনটা বেজে উঠল। তিনি একটা চেনা গলা শুনতে পান। মাই ডিয়ার স্যার হেনরি। গলাটা নরম স্বরে বলল। এইচএম উঠে বসলেন। ফোনে কথা বলার জন্য চশমা পরলেন তিনি। আমি কি মিস ভিকি অ্যাডামসের সাথে কথা বলার সৌভাগ্য পাচ্ছি? তিনি ভদ্রভাবে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, অবশ্যই। আশা করি তোমার সময়টা ভালোই কেটেছে। তুমি কি আবার মেটেরিয়ালাইজ করেছো? ও হ্যাঁ, তুমি এখন কোথায়? সেটা 2-1 দিনের জন্য গোপনই থাক। আমি আপনাকে একটা ভালো শিক্ষা দিতে চাই। আশীর্বাদ নেবেন ডিয়ার স্যার হেনরি। এবং সে ফোনটা রেখে দেয়। এইচএম কিছু বললেন না। তিনি বিছানা থেকে নামলেন। তারপর তিনি চিফ ইন্সপেক্টর মাস্টার্সকে ফোন লাগান। না স্যার। ঘুম থেকে উঠে মাস্টার্স বললেন, আপনি ফোন করায় আমি কিছু মনে করিনি, কারণ আমার কাছে আপনার জন্য খবর আছে। মাস্টার্স, তুমি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? সেটা তো আপনি সব সময় আমার সাথে করেন, তাই না? ঠিক আছে, ঠিক আছে। এইচএম ধমক দিলেন। খবরটা কি?
গতকাল আপনি ভিকি অ্যাডামস কেসটার কথা বলেছিলেন, মনে আছে? হ্যাঁ। আচ্ছা, আমি কিছু লোকের সাথে কথা বলেছি। আমি একজন আইনজীবীর সাথেও দেখা করেছি। মিস্টার অ্যাডামস মারা যাওয়ার আগে উনিই তার আইনজীবী ছিলেন। মাস্টার্সকে বেশ গর্বিত মনে হলো। আমি সব সময় বলতাম স্যার হেনরি, যে অপরাধী চাক র্যান্ডল ওই কটেজে পালানোর জন্য কোনো কলকবজা বানিয়েছিল, আর আমি ঠিকই ছিলাম। কায়দাটা ছিল তুমি একদম ঠিক ছিলে মাস্টার্স। কায়দাটা ছিল একটা ট্রিক উইন্ডো। টেলিফোনটা 1 সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। মানে একটা কায়দা করা জানলা। এইচএম ধৈর্য ধরে বললেন, একটা স্প্রিংয়ে চাপ দিলে জানলার পুরো ফ্রেমটা নেমে যায় দেয়ালের ভেতর। তখন তুমি ওটা টপকে যেতে পারো, তারপর আবার ঠেলে ওপরে তুলে দেয়া যায়। আপনি জানলেন কি করে? আরে বাছা, পুরনো বাড়িতে ওরকম জানলা তৈরি করা হতো। ওটা একটা ভালো অনুমান ছিল, শুধু ওটা এখন আর কাজ করবে না। মাস্টার্স বিরক্ত হলেন। ওটা এখন কাজ করবে না? মাস্টার্স মেনে নিলেন। আর আপনি জানেন কেন? আন্দাজ করতে পারি, তবে তুমি বলো। কারণ মিস্টার অ্যাডামস মারা যাওয়ার ঠিক আগে জানতে পেরেছিলেন তার মেয়ে কিভাবে তাকে বোকা বানিয়েছিল। তিনি তার আইনজীবী ছাড়া কাউকে বলেননি। তিনি এক মুঠো বড় বড় পেরেক নিয়েছিলেন। ওই জানলার ফ্রেমের ওপরটা এমন ভাবে সিল করে দিয়েছিলেন যে ওটা আর নড়বে না। পেরেকের উপর রং করে দিয়েছিলেন যাতে কেউ বুঝতে না পারে। এখন সব বোঝা যাচ্ছে। আমার সন্দেহ ওই মেয়েটা আদৌ সেটা জানতো কিনা। কিন্তু মাস্টার্স রেগে বললেন, আমি দেখতে চাই এখন কেউ ওই একই খেলা দেখানোর চেষ্টা করে কিনা। দেখতে চাও, তাই তো? তাহলে জেনে খুশি হবে যে ওই একই মেয়ে ওই একই বাড়ি থেকে আবারও উধাও হয়ে গেছে। এইচএম গল্পটা বলতে শুরু করলেন, কিন্তু তাকে থামতে হলো কারণ টেলিফোনে আওয়াজ হচ্ছিল। সত্যি বলছি মাস্টার্স, এইচএম গম্ভীর হয়ে বললেন, আমি ইয়ার্কি মারছি না। মেয়েটা জানলা দিয়ে বেরোয়নি, কিন্তু ও বাড়িতে ছিল না। কাল সকালে তুমি আমার সাথে দেখা করো। তো ক্লান্ত মাস্টার্স পরদিন সিনিয়র কনজারভেটিভস ক্লাবে গেলেন। ঘরটা অন্ধকার আর পুরনো কাঠের গন্ধে ভরা। এইচএম একটা চামড়ার চেয়ারে বসেছিলেন। শোনো মাস্টার্স, মাথা ঠান্ডা রাখো। তিনি সতর্ক করলেন, ব্যাপারটা অদ্ভুত, তবে এটা এখনো পুলিশের কেস হয়নি। আমি জানি এটা পুলিশের কেস নয়। মাস্টার্স গম্ভীর হয়ে বললেন, তবুও আমি আইলসবেরির পুলিশকে ওই কটেজটা একবার দেখতে বলেছি। ঠিক তখনই ফোন বেজে উঠল। এইচএম ধরলেন সেটা। হ্যাঁ হ্যাঁ, মাস্টার্স এখানেই আছে, আগে আমাকে বলো। কি? ফোনের ওপার থেকে কেউ নিচু গলায় কথা বলল। অবশ্যই আমি রান্নাঘরের আলমারিতে দেখেছি। এইচএম চেঁচিয়ে উঠলেন, যদিও আমি আশা করিনি ভিকি অ্যাডামস ওখানে লুকিয়ে থাকবে। কি বললে? আবার বলো। প্লেট, কাপ, যেগুলো। এইচএম টেবিলের কাছে ফিরে এসে বসলেন। মাস্টার্স, খুব শান্ত গলায় বললেন তিনি, আমি আমার জীবনের সবচেয়ে বোকামিতে ভরা ভুলটা প্রায় করেই ফেলেছিলাম। তিনি গলা খাকারি দিলেন। আমার একেবারেই উচিত হয়নি, কিন্তু এখন আমি তোমাকে বলতে পারি ভিকি অ্যাডামস কিভাবে উধাও হয়েছে। আরও একটা কথা সত্যি বলেছিল, যে ও এক অদ্ভুত দেশে যাচ্ছে। মানে ও মারা গেছে। এইচএম উত্তর দিলেন। শব্দটা ঘরের মধ্যে ভারী হয়ে ঝুলে রইল। দেখো, আমরা ঠিকই ধরেছিলাম যে ভিকি অ্যাডামস একজন ভণ্ড। ও আসলেই তাই ছিল। ও মনোযোগ পাওয়ার জন্য সেই ট্রিক উইন্ডো দিয়ে পরিবারের সাথে ওই চালাকিটা করে। সেটাই আমাকে ভুল পথে চালিত করেছে। আমি খুঁজছিলাম ভিকি অ্যাডামস কি এমন চালাকি করতে পারে। তাই আমার মাথাতেই আসেনি যে মিস ইভ ড্রেটন আর মিস্টার উইলিয়াম সেজ ওকে খুন করার পরিকল্পনা করছে। মাস্টার্স ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আপনি কি সত্যি বলছেন? এটা খুন? হ্যাঁ, আমাকে সাক্ষী বানানোর সব ব্যবস্থাই করা হয়েছিল। ওরা জানতো উধাও হওয়ার চ্যালেঞ্জ ভিকি অ্যাডামস কিছুতেই ফেরাতে পারবে না। ওরা চেয়েছিল যে ভিকি যেন বলে সে উধাও হতে চলেছে।
ওরা ট্রিক উইন্ডোর ব্যাপারে জানতো না মাস্টার্স, কিন্তু ওরা নিজেদের প্ল্যানটা খুব ভালো করেই জানতো। ইভ ড্রেটন ভিকিকে ঘৃণা করত, কিন্তু সেই সাথে দরকার ছিল ভিকির টাকাটাও। ইভ ভিকি অ্যাডামসের একমাত্র আত্মীয়। ভিকি মারা গেলে সে প্রচুর টাকার মালিক হবে। ইভ বলেছিল সে ধৈর্য ধরতে পারে। একজন নিখোঁজ ব্যক্তিকে মৃত ঘোষণা করা পর্যন্ত 7 বছর অপেক্ষা করতেও সে রাজি ছিল। এইসব কিছুর মূলে ছিল ইভ। সে মাঝে মাঝে ভয় পাচ্ছিল। অন্যদিকে সেজ পুরো সময়টাই ছিল আতঙ্কিত। তবে জঘন্য কাজটা সেজই করেছে। সে ভিকি অ্যাডামসকে ভুলিয়ে ভালিয়ে কটেজে ঢোকায়, আর ইভ আমাকে লনে আটকে রাখে। এইচএম থামলেন। মাস্টার্স কল্পনা করতে পারছিলেন অন্ধকার জঙ্গলের কাছে সেই পাথরের বাংলোটা। মাস্টার্স, এইচএম বললেন, যে বাড়িতে মাস কয়েকতেও থাকেনি সেখানে বাথরুমের কল থেকে জল পড়বে কেন? তাহলে সে একজন সার্জন। আমি ওকে গাড়ি থেকে কালো যন্ত্রপাতির বাক্সটা নামাতে দেখেছি। ও ভিকি অ্যাডামসকে ওই বাড়িতে নিয়ে যায়। বাথরুমে ও তাকে ছুরি মারে, তার জামা কাপড় খুলে দেয় এবং বাথটাবে লাশটাকে টুকরো টুকরো করে ফেলে। নিজেকে সামলাও মাস্টার্স। না না, আপনি বলে যান, আমি ঠিক আছি। মাস্টার্স না নড়েই বললেন, মাথা, শরীর, হাত আর পা ওগুলোকে 3টে বড় 4 কোনা ওয়াটারপ্রুফ অয়েল স্কিন কাপড়ে মোড়ানো হয়েছিল। প্রতিটা সুতো দিয়ে সেলাই করা হয় যাতে রক্ত না পড়ে। গতকাল রাতে আমি অয়েল স্কিনের একটা টুকরো পেয়েছিলাম, যেটা সে সেলাই করার সময় নষ্ট করে ফেলেছিল। তারপর ও বাড়ি থেকে বেরিয়ে আসে। অ্যালিবাই তৈরি করার জন্য বুনো স্ট্রবেরি আনতে পেছনের দরজাটা খোলা রেখে যায়। সে ওখান থেকে বেরিয়ে গেল, লাশটা বাড়িতে ফেলে রেখে? হ্যাঁ, এইচএম সায় দিলেন। কিন্তু লাশটা রাখলো কোথায়? এইচএম কথাটা এড়িয়ে যান। এদিকে ইভ ড্রেটন কি করল? প্ল্যান মাফিক 45 মিনিট শেষ হওয়ার পর সে ঈর্ষান্বিত হওয়ার নাটক করল। সে ছুটে ঢুকে গেল বাড়িতে, কিন্তু সেখানে কি করল সে হলের পেছন দিকে যায়। আমি ওর আওয়াজ পেয়েছি। সেখানে সে খুব সাধারণভাবে পেছনের দরজাটা লক করে ছিটকিনি তুলে দেয়, আর তারপর চোখে জল নিয়ে আমার কাছে ফিরে আসে। ব্যাস, তদন্তের জন্য দুজনেই তৈরি। তদন্ত? মাস্টার্স বললেন। বাড়িতে ওই লাশটা রেখে? ও ইয়েস। মাস্টার্স তার মুষ্টিবদ্ধ হাত তুললেন। এইচএম বললেন, ছোকরা সেজ নিশ্চয়ই বড় শখ পেয়েছিল যখন আমি ওই ওয়াটারপ্রুফ অয়েল স্কিনের টুকরোটা খুঁজে পাই। যাই হোক, আরও দুটো চালাকি বাকি ছিল তাদের। উধাও হয়ে যাওয়া মেয়েটাকে কথা বলতে হবে, বোঝানোর জন্য যে সে এখনো বেঁচে আছে। তুমি যদি ওখানে থাকতে বাছা, তুমি লক্ষ্য করতে ইভ ড্রেটনের গলা অবিকল ভিকি অ্যাডামসের মতো। অন্ধকার ঘরে কেউ যদি গলা নকল করে কথা বলে, বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। টেলিফোনের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। ফলে কাজ শেষ মাস্টার্স। শুধু একটা কাজই বাকি ছিল, বাড়ি থেকে লাশটা সরিয়ে ফেলা, আর সেটাকে অনেক দূরে নিয়ে যাওয়া। কিন্তু আমি তো সেটাই জিজ্ঞেস করছি স্যার, লাশটা এতক্ষণ ছিল কোথায়? আর লাশটা বাড়ি থেকে সরালো কে? আমরা সবাই। এইচএম উত্তর দিলেন। মানে? মাস্টার্স, তুমি কি পিকনিকের ঝুড়িগুলোর কথা ভুলে যাচ্ছ? এখন এইচএমকে ভূতের মতো সাদা দেখাচ্ছিল। তার পরের কথাগুলো মাস্টার্সকে সজোরে যেন ধাক্কা দেয়। 3টে বেশ বড় ঢাকনাওয়ালা বেতের ঝুড়ি। বারান্দায় আমাদের ভুরি ভোজের পর ওই ঝুড়িগুলো বাড়ির ভেতরে ঠেলে দেওয়া হয়েছিল, যাতে করে সেজ ওগুলো সহজেই হাতের নাগালে পেয়ে যায়। ওকে বেশিরভাগ এঁটো প্লেট ওখানে কিচেন ক্যাবিনেটে রেখে আসতে হয়েছিল। কিন্তু 3টে পিকনিকের ঝুড়ি আর তার ভেতরে ঢোকানোর জন্য 3টে প্যাকেট। আমি নিজেই একটা ঝুড়ি বয়ে গাড়িতে তুলেছিলাম, যদিও ওটার ওজনটা একটু অন্যরকম মনে হয়েছিল। এইচএম কাঁপতে কাঁপতে তার পানীয়ের দিকে হাত বাড়ালেন। জানো, তিনি বললেন, আজীবন আমি একটা কথাই ভেবে যাব, যে আমি হয়তো মাথাটা বইছিলাম। শুনছিলেন জন ডিকসন কারের লেখা কাহিনী
দ্য হাউস ইন গবলিন উড। এবার তাহলে বলি গল্পটি কী কারণে আমার বিশেষভাবে পছন্দ হয়েছে। সচরাচর গোয়েন্দা কাহিনীতে যা দেখা যায় তা হল গল্পের গোয়েন্দা যা ভাবে তা আমরা বুঝতে পারি না, অথবা যে তথ্যগুলো সে লক্ষ্য করে সেগুলো আমরা লক্ষ্য করি না। কিন্তু এই গল্পে গোয়েন্দা ঠিক যে ভুলটা করেছেন পাঠকও ঠিক একই ভুল করবে। উদাহরণস্বরূপ, ভিকি অ্যাডামসকে যখন এইচএম ওই বাড়িতে উধাও হতে দেখলেন তখন তার মাথায় এই ধারণাটাই আসেনি যে ভিকি আদতে নিজের ইচ্ছায় উধাও হয়নি, পরিবর্তে তাকে খুন করা হয়েছে। ঠিক একইভাবে আমরা পাঠকেরা ওই একই ভুলটা করি। আমরাও ভাবতে থাকি যে ভিকি কিভাবে উধাও হলো বা কোথায় লুকিয়ে থাকতে পারে সে। যাই হোক, আমার কথার মূল বক্তব্য হলো গোয়েন্দা গল্প সার্থকতা তখনই লাভ করে যখন যে ভুলটা গোয়েন্দা করেছেন সেটা পাঠকের কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়, আর এই গল্পে লেখক সেটা বোঝাতে সক্ষম হয়েছেন। এবার জানতে চাইব গল্পটি আপনার কেমন লাগলো, জানাতে পারেন কমেন্টে। সামনের সপ্তাহে ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।